সূর্যোদয় দেখলাম লেপচা জগৎ থেকে কাঞ্চনজঙ্ঘার। এবার ফেরার পালা, এবার ফিরতে হবে। আজকে ফিরবো একেবারে সোজা লেপচা জগৎ থেকে নিজ ভূমে নিজ বাসে। একদম প্রত্যেকটা পিক একদম স্পষ্ট স্লিপিং বুদ্ধার। ছেড়ে যেতে একবার ইচ্ছা করছে না। লেপচা জগতের ফরেস্ট ডিপার্টমেন্টের যে স্টেটা আছে, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের, তার ছাদ থেকে অসাধারণ অসাধারণ কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে। ছেড়ে যেতে একেবারে ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে, কোনো উপায় নেই, ছুটি নেই, তাই আবার ছুটে ফিরতে হবে। যাওয়ার আগে আরও একবার কাঞ্চনজঙ্ঘাকে দেখে, কাঞ্চনজঙ্ঘার রূপে মুগ্ধ হয়ে স্লিপিং বুদ্ধাকে আরও একবার প্রাণে নিয়ে ফিরব। তাই ছাদে উঠে আসলাম এবং আপনাদেরকেও নিয়ে আসলাম। দারুণ, অসম্ভব সুন্দর স্লিপিং বুদ্ধা। দারুণ, দারুণ। ছাদে দাঁড়িয়ে খবর পেলাম ব্রেকফাস্ট রেডি, অর্থাৎ এবার যেতে হবে। ছেড়ে যেতে ইচ্ছা করছে না, আবার আসবো, এই কথা, এই প্রত্যয় নিজের সাথে নিয়ে এবার ফিরতে হবে। এবার ফিরতে হবে নিজের গন্তব্যের দিকে। আবার একবার গুড মর্নিং, সঙ্গে থাকবেন, জুড়ে থাকবেন। আজকে সোজা একদম বললামই, একদম কাঁচরাপাড়ায় ফিরবো, নিজ ভূমে। সঙ্গে থাকবেন, সমস্ত অভিজ্ঞতা রাস্তায় শেয়ার করতে করতে যাব। আর মিরিকের দিক দিয়ে নামবো, স্বভাবতই মিরিকের বিউটি খানিকটা ধরার চেষ্টা করব। এই হচ্ছে কথা। অসাধারণ দেখলাম। আমার অভিজ্ঞতা আমি আগের দুটো ভ্লগে শেয়ার করেছি, আপনারা যারা দেখেননি অনুরোধ করব দেখে নেওয়ার জন্য। দারুণ লাগবে, আশা করব দারুণ লাগবে আপনাদের। দেখুন পেছনে কাঞ্চনজঙ্ঘা, ছেড়ে যেতে ইচ্ছা করছে না, একদম ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু ছেড়ে যেতে হবে, উপায় নেই, কাজের ডাক, ছুটি নেই। এই হচ্ছে কথা। এগিয়ে যাই, আবার আসবো। চলুন একবার আমার ঘর থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখিয়ে দিই। একদম এটা না দেখালে খানিকটা অসম্পূর্ণ থাকবে, তাই একদম আমার ঘর থেকে, ঘরের জানলা থেকে কাঞ্চনজঙ্ঘা। জানলাটা খুললেই একদম অপরূপ কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যাচ্ছে। অপরূপ কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যাচ্ছে। স্লিপিং বুদ্ধা শায়িত শুয়ে আছেন। ছেড়ে যেতে ইচ্ছা করে, বলুন, ছেড়ে যেতে কি ইচ্ছা করে, কিন্তু যেতে হবে, কিছু করার নেই। একদম আবার আসবো, এই প্রত্যয় নিয়ে ফেরা। গুড মর্নিং হয়েছে কাঞ্চনজঙ্ঘার সানরাইজ দেখে। এই আছি আমরা লেপচা জগৎ নেচার রিসোর্ট, এবং এর ছাদ থেকেই আজকে অসাধারণ সানরাইজ কাঞ্চনজঙ্ঘা আমরা দেখেছি। আগের ব্লগটা যারা দেখেননি তাদের অনুরোধ করব, আমি এই লেপচা জগৎ নেচার রিসোর্টের একটা রিভিউ করার চেষ্টা করেছি, এবং তার মধ্যেও শুধু কাঞ্চনজঙ্ঘাই আছে আর কি। অসাধারণ অসাধারণ। এই স্টেটা রিনোভেশন হবে কিছুদিনের মধ্যে। এই স্টেটার বৈশিষ্ট্য হচ্ছে স্টেটা এক্সক্লুসিভ জায়গায় বলে কাঞ্চনজঙ্ঘা একেবারে এক্সক্লুসিভলি দেখা যায়। দুরন্ত। পরিচয় করিয়ে দিই, উনি ম্যানেজার। নমস্তে, গুড মর্নিং। গুড মর্নিং, আমি বিকাশ ছেত্রী, এখানকার ইনচার্জ। আর ये নেক্সট জানুয়ারি থেকে এটা পুরা রিপেয়ারিং হবে। এই রাস্তা, এটা বিল্ডিংটা 2 মান্থ এটা বন্ধ থাকবে। তারপরে এপ্রিল থেকে এটা আবার রিওপেন হবে, সব রিপেয়ারিং হবে। এই বিল্ডিংটা রিপেয়ারিং হবে, এই রাস্তা, যে রাস্তা আছে এটাও রিপেয়ারিং হবে সবই। আর এখানকার সবচেয়ে ভালো এটা কাঞ্চনজঙ্ঘা ভিউ, এখান থেকে সব রুম থেকে দেখা যাবে। আর সবচেয়ে এটা মানে কন্টিনিউ বুকিংই থাকে, কোনো দিন রিসর্ট ফাঁকা থাকে না। আর নেক্সট মান্থ থেকে তো এটা বন্ধই, কেন কি এটা পুরো রিনোভেশন হবে এটাই। থ্যাংক ইউ। এই রাস্তাটাও ঠিক হবে? আর রাস্তাটাও সব ঠিকই হবে, সব রাস্তাটাও মানে রিপেয়ারিং হবে। আচ্ছা আচ্ছা, ওইটাই।
আপনার পরে এপ্রিল থেকে আবার বুকিং করবেন, আসবেন। একদম একদম একদম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বিবেকজি ম্যানেজার, ওনার সাথে পরিচয় হলো, খুব ভালো লাগলো পরিচয় করে। এখানকার মানুষজন সবাই খুব ফ্রেন্ডলি, এটা একেবারে খুব সত্যি কথা। অ্যাকচুয়ালি লেপচা জগৎ ঠিক ঢোকার মুখেই, আপনি ঘুম থেকে যখন লেপচা জগৎ ঢুকছেন, ঢোকার মুখেই ডান হাতে যে রাস্তাটা ঢুকছে সেই রাস্তাটা ধরে আসলেই হচ্ছে যে আপনি এই স্টেটার দেখা পাবেন। অ্যাকচুয়ালি স্কুটি নিয়ে আসছে অনিকেত, খুব ভালো ছেলে, ওর সাথেও পরিচয় হলো। অনিকেত আসছে। অনিকেত, গুড মর্নিং। হ্যাঁ, তো এই হচ্ছে আমরা লেপচা জগতের WPFDC স্টে থেকে লেপচা জগতের মূল যে রাস্তা সেই অবধি এই রাস্তাটা একটু ভাঙা, এই গিয়েই আমরা পড়বো লেপচা জগতের মূল রাস্তা। এই হচ্ছে লেপচা জগতের মূল রাস্তা। সান্দাকফু 43, শিলিগুড়ি 73। C60 লাগিয়েছি, দেখি যদি কিছু ছবি পাওয়া যায়। এই হোমস্টেটা একবার ছিলাম, গ্রিন ভ্যালি হোমস্টে। এখানে দারুণ ভিউ পাওয়া যায়, পাইন বন আছে, কোনো তাড়াহুড়ো নেই আজকে, ধীরে ধীরে এগিয়ে যাওয়া, প্রকৃতিকে দেখতে দেখতে, প্রকৃতিকে উপভোগ করতে করতে, প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে করতে। পেট্রোল পাম্প আছে বললো 3 কিলোমিটার, পেট্রোলটা ভরতে হবে। মিরিকের রাস্তার সৌন্দর্য একেবারে আলাদা, একেবারে ওয়াইন্ডিং রোড আর ইয়ারফিল রেঞ্জ, একদম অসামান্য। এই রাস্তাটায় ক্যামেরা বন্ধ করা অ্যাকচুয়ালি খুব মুশকিল। এই রাস্তাটা টোটালটাই হচ্ছে ফটোজেনিক একদম, তাহলে এই রাস্তায় ক্যামেরা বন্ধ করা খুব মুশকিল। আমি বেরোলাম সকালবেলা 8:40, সুস্থে বেরোলাম, তাড়াহুড়ো করিনি। পেট্রোল পাম্প চলে এসছে, পেট্রোল পাম্পটা খোলা, পেট্রোল ভরে নিই, তারপরে আবার যাওয়া শুরু করবো। বড় বাজার সুকিয়া, এখান থেকে মানভঞ্জন কিন্তু যায় একদম, সুকিয়া থানা এবং মানভঞ্জন এখান থেকে যায়। তার মানে আপনার সান্দাকফু যারা যাবে তারা এখান থেকেই যায়। সান্দাকফু 39 কিলোমিটার আর 7 কিলোমিটার হচ্ছে মানভঞ্জন। NGP 74, শিলিগুড়ি 69, বাগডোগরা 81। এই যে ডান দিকে চলে যাচ্ছে মানভঞ্জনের রাস্তা, সান্দাকফু, পালুট, রিম্বিক। সান্দাকফু মাত্র 39 কিলোমিটার। দুরন্ত লাগে, দারুণ লাগে। মিরিকের এই হেয়ারপিন বেন্ডগুলো, মিরিকের রাস্তার এই হেয়ারপিন বেন্ডগুলো সত্যি অসাধারণ, দারুণ লাগে। আপনার রাইডিংয়ের ক্যাপাবিলিটি, আপনার ড্রাইভিংয়ের ক্যাপাবিলিটি সবগুলোকে একবার একবার করে কিন্তু চেক করে নেয়। ঠিক হচ্ছে কথা, দারুণ এই মোড়গুলো। পর 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 বেশ কয়েকটা হেয়ারপিন বেন্ড পরে মিরিকের পথে। রাস্তার অবস্থা কিন্তু বেশ ভালো, এটা বলতেই হয়, রাস্তার অবস্থা বেশ ভালো। আর হচ্ছে যেটা বলার, ATM 390 অ্যাডভেঞ্চার এক কথায় অনুভূতি। সামনেই পশুপতি মার্কেট পড়বে, পশুপতি মন্দির, পশুপতি মার্কেট, নেপালের বর্ডার, রংবং ফরেস্ট, রংবং।
দারুণ পাকদণ্ডী নেমে গেছে মিরিকের দিকে, দুর্দান্ত পাকদণ্ডী নেমে গেছে মিরিকের দিকে একদম। পাহাড়ে রাইড বলুন বা ড্রাইভ বলুন, কিন্তু বাড়তি সতর্কতা অবশ্যই প্রয়োজন, সবসময় বাড়তি সতর্ক থাকতে হয়, নইলে মুশকিল। একটু সতর্ক হয়ে ড্রাইভ বা রাইড করলে অসুবিধার কিন্তু কোনো কারণ নেই একদম। আপনি যদি রেসপন্সিবল রাইডার বা ড্রাইভার হন, আপনি যদি রেসপন্সিবল ট্রাভেলার হন, তাহলে নো ইস্যু, কোনো বিষয় নেই। মিরিক আর 15 কিলোমিটার। জঙ্গল দেখুন, সূর্যের আলো নেই, এরকম জঙ্গল। খুব স্লো যাচ্ছি একদম, রাইডটাকে এনজয় করতে করতে একদম। পশুপতিনাথ ঢুকছি, পশুপতিনাথ। আমি বলছিলাম সোলো রাইডারের একটা অসুবিধে, যে বাইক পার্ক করে কোথাও ঢোকা খুব মুশকিল। এই হচ্ছে কথা, যেহেতু বাইকে একদম সমস্ত লাগেজ সেট আপ থাকে। যাই হোক, আমি ঢুকতে পারবো না, আপনাদের বলবো আপনারা এলে অবশ্যই ঢুকবেন। এই হচ্ছে নেপাল বর্ডার একদম, এই হচ্ছে নেপাল বর্ডার, পশুপতি মার্কেট বা পশুপতি মন্দির, নেপাল বর্ডার। প্রকৃতিকে দেখতে দেখতে, প্রকৃতির রূপ রস গন্ধ বর্ণ একেবারে গায়ে মেখে এগিয়ে যাওয়া, আর আপনাদের সাথে শেয়ার করছি। এয়ারপিন লেনগুলো পেরোচ্ছি মিরিকের রাস্তা। রোড ট্রিপ আপনি করুন, আপনার ধৈর্য বাড়বে, আপনি গাড়িতে করুন বাইকে করুন, কিন্তু গাড়ির চেয়ে বাইক ট্রিপে রাইডিংয়ে আপনার অভিজ্ঞতা কিন্তু যা বলছে, গাড়ির চেয়ে রাইডিংয়ে ধৈর্য কিন্তু অনেক বেশি লাগে একদম। রাইডিংয়ে যেভাবে সবসময় ব্যালেন্স মেনটেনের ব্যাপার থাকে, রাইডিংয়ে কিন্তু প্রচুর ধৈর্যের প্রয়োজন হয়, এক্সট্রা ধৈর্য লাগে, যেটা গাড়ির ক্ষেত্রে কিন্তু লাগে না। তারপরেও আপনার হেলমেট টেলমেট আছে, সেটা বাকি বাদ অ্যাক্সেসারিগুলো আছে, গিয়ারগুলো আছে, রাইডিং গিয়ারগুলো আছে, সব মিলিয়েই রাইডিংয়ে কিন্তু ধৈর্যের অনেক বেশি প্রয়োজন। তাই রাইডিং করলে ধৈর্য বাড়ে, এটা কিন্তু বিষয়। অবশ্যই রেসপন্সিবলি রাইডিং করতে হবে। যারা রাইডার তারা সবাই রেসপন্সিবল রাইডার। প্রচুর রাইডারের সঙ্গে দেখা হলো এবার, হাসি মুখে সবাই একে অপরের কথা হচ্ছে যে শেয়ার করলাম। এই তো এবারের রাইডটা ছিল একেবারে 3 দিনের শর্ট রাইড একদম। 3 দিনের ছুটি পেয়েছিলাম, 3 দিনের ছুটি পেয়েছিলাম, কাঞ্চনজঙ্ঘাকে দেখবো। গতবার পেলিং গেছিলাম, এইবার সোজা চলে এলাম মংপং থেকে মংপু হয়ে লেপচা জগৎ। এবং গতকাল যা দেখেছি আগের ব্লগগুলোতে আছে, আপনারা অনুগ্রহ করে দেখবেন, অনবদ্য অসাধারণ। কাঞ্চনজঙ্ঘায় সানরাইজ সবাই দেখে, কিন্তু সানসেট খুব বেশি লোকজন কাঞ্চনজঙ্ঘায় খুব সম্ভবত দেখার সুযোগ পায় না। কালকে কিন্তু আমি সানসেট দেখেছি কাঞ্চনজঙ্ঘায় একদম। যখন অন্ধকার হয়ে যাচ্ছে সেই সময় কাঞ্চনজঙ্ঘা কিন্তু স্বমহিমায় বিরাজ করছে একদম একদম। এই রাইডটা সত্যিই ওয়ান অফ মাই মেমোরেবল রাইড, বা এখনও অবধি দ্য মোস্ট মেমোরেবল রাইড বলাই যায়। চলুন এগিয়ে যাই, ছোট্ট জনপদ আবার পেরোচ্ছি। ফ্রেন্ডশিপ রেস্তোরাঁ, ষোলোয়ানা বাঙালিয়ানা। টোটোটা অন করলাম তার কারণ মিরিকের চা বাগানগুলো শুরু হলো, বাঁ দিকেই কিন্তু চা বাগান। যেহেতু ব্রাইট সানশাইন, গতকালও ছিল ব্রাইট সানশাইন, ফলে দেখতে কিন্তু দারুণ লাগছে। সামনে পুরো চা বাগান, জায়গাটা দারুণ লাগে দেখতে, দুর্ধর্ষ লাগে। ক্লান্তি সব শুষে নেয় এই সৌন্দর্য। এটা গোপালধারা, জায়গাটার নাম গোপালধারা।
গোপালধারা টি এস্টেট পার করছি। এই জায়গাটা অসাধারণ, এই জায়গাটা অনবদ্য, এই জায়গাটা একেবারে সুপার। মিরিকের জনপদ, যেটা দেখা যাচ্ছে সেটা মিরিকের জনপদ। মিরিক ঢুকে গেছি, মিরিক ঢুকে গেলাম, মিরিকের জনপদ পার করছি। এখান থেকে বাঁদিক গেলে মিরিক লেক, আর সোজা গেলে শিলিগুড়ি। আর মিরিক বাইপাস ধরলাম, আমরা মিরিক বাইপাস ধরলাম। মিরিকের মার্কেটে আমরা ঢুকলাম না, মূল মার্কেটের মধ্যে দিয়ে গেলে মিরিক লেক পাওয়া যায়। আমরা মূল মার্কেটের মধ্যে দিয়ে ঢুকিনি, আমরা সোজা বাইপাস ধরে বেরিয়ে এলাম। শিলিগুড়ি এখনো অ্যাপ্রক্সিমেটলি 41 কিলোমিটার। প্রায় 2 ঘন্টার রাইড হয়ে গেল, প্রায় 2 ঘন্টার রাইড হয়ে গেল। তাই চায়ের ব্রেক নিয়ে নিলাম মিরিকের মূল বাজার পেরিয়ে। তো এইখানে দাঁড়িয়ে পড়লাম, একদম এটা খানিকটা আউটস্কার্ট। এই একটু চা খেয়ে নেওয়া, একটু তরতাজা হয়ে নেওয়া আবার। শিলিগুড়ি এখনও অ্যাপ্রক্স 40 কিলোমিটার, এই হচ্ছে কথা। প্রায় সমতলে নেমে এসছি। আমি তুলতে পারলাম না, আমি দেখতে দেখতে জায়গাটা পেরিয়ে এলাম, আমি আর দাঁড়ালাম না। এইখান থেকে জাস্ট মিরিকের রাস্তায় খানিকটা উঠেই আপনি বুমকুলুংয়ের জন্য এখন রাস্তা পাবেন। মিরিকের রাস্তায় খানিকটা উঠেই বাঁ দিকে চলে যাবে মিরিক, ডান দিকে চলে যাবে বুমকুলুং। এই রাস্তাটা আমি যখন এসেছিলাম 2022 সালে, তখন এই রাস্তাটা তৈরি হচ্ছিল। আর এই মুহূর্তে দেখলাম রাস্তাটা ওপেন হয়ে গেছে। তাই বুমকুলুং যেতে এখন আর কোনো শর্টকাট নিতে হবে না, বুমকুলুং যেতে এখন চওড়া রাস্তা তৈরি হয়ে গেছে। আপনারা কিন্তু আসতে পারেন বুমকুলুং, সুন্দর লাগবে। এই কথাটা জানিয়ে রাখলাম আপনাদের। ধীরে 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 নেমে এলাম একদম সমতলে। এই ব্রিজটা কিছুদিন আগের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। মিরিকের রাস্তা বন্ধ ছিল, এই যে এই ব্রিজটা দেখুন কি অবস্থা। বন্যার জল কীভাবে ব্রিজকে প্রায় নাড়িয়ে দিয়েছে বলা ভুল, একেবারেই নাড়িয়ে দিয়েছে, ফেলিয়ে দিয়েছে একেবারে। মনে হলো এটা দেখানো উচিত। এই ব্রিজটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং বিকল্প ব্রিজ কিন্তু তৈরি, বিকল্প ব্রিজ, সেই ব্রিজ দিয়ে আমরা যাব। এই নতুন ব্রিজ তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত দুধিয়া ব্রিজটাকে দেখলাম, ক্ষতিগ্রস্ত দুধিয়া ব্রিজটাকে দেখলাম, আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম। জলের তোর কিভাবে একটা অত বড় ব্রিজকে নাড়িয়ে দেয়, মানে ভাবাই যায় না। এখানে জিজ্ঞেস করলাম স্থানীয় মানুষদের, বেশ কিছু বাড়িঘরও এখানে নষ্ট হয়েছে জলের তোড়ে, একদম ব্রিজের সাথে সাথে। তো আবার একটু মনে হলো চা খেয়ে নিই, একটু রিফ্রেশ হওয়া দরকার, একটু চা খেয়ে আবার বেরোবো। আজকে যদি খুব একটা তাড়াহুড়ো নেই, তাই ধীরে সুস্থে এগিয়ে যাওয়া।
একদম মোটামুটি সময়েই আছি, খুব বেশি সময় লাগেনি, যে সময় লাগার কথা সেই সময়টুকুই লেগেছে। তাই একটু চাঙ্গা হয়ে নেওয়া। চলুন আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। মাটিগাড়া এসে যথারীতি একটু সিগনালে ফাঁসতে হলো। এটা খুব ন্যাচারাল একটা বিষয়, শিলিগুড়ির মূল রাস্তা। আমরা ডান দিক যাব, আবার দেখা হচ্ছে খানিক পরে। ঘোষপুকুর মোড়, ঘোষপুকুর মোড়, এখানে ফুলবাড়ি বাইপাস ওপর দিয়ে চলে যাচ্ছে, আর আমরা এলাম বাগডোগরা থেকে। এই হচ্ছে ঘোষপুকুর, এইখানেই আমরা মিলব মেন এনএইচে। এই মূল এনএইচে আমরা এসে মিশলাম ঘড়িতে 12:29, মানে ধরুন 12:30। ঘড়িতে 2:30 হয়নি এখনো, 283 কিলোমিটার পথ পার করলাম। লাঞ্চ করার জন্য একেবারে আদর্শ টাইম, আইডিয়াল টাইমে এসে হাজির হলাম ডালখোলায়। আসার পথে নর্মালি এইখানেই দাঁড়াই, আমি বন্ধু এলেও এইখানেই দাঁড়াই, লাঞ্চ করি বা এখানে খাওয়া দাওয়া করি। তো এই হচ্ছে কথা। রাস্তা নিয়ে 2-3টে কথা বলার আছে। রাস্তা নিয়ে 2-3টে কথা বলার হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি যখন আসবেন, আপনি ঘোষপুকুর থেকে খুব ভালো রাস্তা পাবেন, ইভেন কিষানগঞ্জেও রাস্তা ভালো। ডালখোলার 15 কিলোমিটার আগে, ডালখোলার 15 কিলোমিটার আগে বেশ কয়েকটা প্যাচ আছে, এই মুহূর্তে বেশ একটু রাফ। ডালখোলার 15 কিলোমিটার আগে থেকে এবার দিয়ে রাস্তা কিন্তু একদম ঘোষপুকুর থেকে চাকা রাস্তা, আমি কিন্তু টানে আসতে পারলাম। এই হচ্ছে কথা। আর বাকি অভিজ্ঞতা খেয়ে নিই, তারপরে আবার যেতে যেতে নিশ্চয়ই শেয়ার করব। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। ঘড়িতে 3:15, ঘড়িতে 3:15 আমরা পূর্ণিয়া মোড় থেকে বাঁ হাত নেব টুয়ার্ডস রায়গঞ্জ, ডালখোলা হয়ে ধরবো ডালখোলা বাইপাস বলুন আর রায়গঞ্জ বাইপাস বলুন, যাই বলুন, সেই বাইপাস। এখান থেকে সুজাপুর অবধি টান যাওয়া যাবে। এটা হচ্ছে কথা। আমার যেটা অভিজ্ঞতা, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে নর্মালি আমরা দার্জিলিং যাই 2টো রুট দিয়ে। একটা হচ্ছে আমরা মাটিগাড়া দিয়ে ঢুকি, মাটিগাড়া দিয়ে ঢুকে গাড়িধুরা থেকে বাঁ হাত নিই, মিরিক দিয়ে উঠি দার্জিলিং, সোজা চলে গেলে গাড়িধুরা থেকে ওটা হচ্ছে পাংখাবাড়ির রাস্তা। ওই রাস্তাটা আমরা অ্যাভয়েড করি সাধারণত, ওই রাস্তা আমরা ধরি না। আচ্ছা, এই গেল একটা। আর 2 নম্বর হচ্ছে দার্জিলিং মোড় থেকে ডান হাত নিয়ে আমরা কার্শিয়াং দিয়ে উঠি, টুম সোনাদা ঘুম পেরিয়ে দার্জিলিং উঠি। আমি আপনাদের যেটা বলবো, আমার যেটা এই ট্রিপের অভিজ্ঞতা, সেটা আপনারা যদি কেউ ডুয়ার্সের দিকে থাকেন এবং ডুয়ার্সের থেকে যদি আপনারা দার্জিলিং ঘুরতে চান, আপনারা কিন্তু মংপুর রাস্তাটা আপনারা ধরে দেখতে পারেন। আমি কিন্তু দারুণ রাস্তা পেলাম একটা, মংপুর রাস্তা। এই মুহূর্তে তো রাস্তার কন্ডিশন খুবই ভালো, এবং এই মুহূর্তে যেভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ওই রাস্তায় ভাবাই যায় না। নর্মাল কাঞ্চনজঙ্ঘা অনেক জায়গা থেকে দেখা যায়, কিন্তু দার্জিলিং শহরকে নিয়ে কাঞ্চনজঙ্ঘা, এটা কিন্তু খুব একটা সচরাচর চোখে পড়ে না, যেটা ওই মংপুর রাস্তায় আপনি গেলে, মংপুর থেকে দার্জিলিং যাওয়ার রাস্তায় গেলে আপনি পাবেন একদম। এইটা আমি বলবো, এইটা এই ট্রিপের অভিজ্ঞতা। মংপুর রাস্তাটায় গিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এখন অবধি পেরোলাম 287 কিলোমিটার। এগিয়ে যাই, চলুন। যেতে যেতে আবার অভিজ্ঞতা শেয়ার করবো। ক্যামেরা অন করতে হলো সূর্যটাকে দেখানোর জন্য, চ্যানেলে দেখাতে পারবো না, দারুণ লাগছে সূর্যটা। মালদা বাইপাস আর 19 কিলোমিটার। এই মুহূর্তে বাজে 4:42।
আমি শুধু সূর্যটাকে দেখাবো বলে আমার মনে হলো দারুণ লাগছে সূর্যাস্ত। অনেক কিছুই মিস করি। আজকে যেমন মিরিক লেকটা দেখলাম না। আচ্ছা, রাস্তা সম্পর্কে কথা বলেনি, যখন ক্যামেরাটা অন করলাম তখন বলেইনি। আর সেটা হচ্ছে যে আপনার ডালখোলার পর থেকে, মানে পূর্ণিয়া মোড়ের পর থেকে রাস্তা এখনো অবধি কিন্তু দুরন্ত। পূর্ণিয়া মোড় থেকে আপনার আর 18 কিলোমিটার ধরুন মালদা বাইপাস। আমি বলছি যে রাস্তায় কিন্তু গর্ত গোনা যাবে, এই হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই। পাতাল সিং জায়গাটার নাম। আর একটা জায়গা আছে ঘোষপুকুর পার করেই, টুটু সিং। চলুন এগিয়ে যাই। সামনেই মালদা বাইপাস পাবো। রাইডিং আমার ধৈর্য বাড়াতে সাহায্য করেছে। রাইডিংয়ের অনেকগুলো শিক্ষা আছে, একেবারে মানে সহজাত শিক্ষা একেবারে বলা যায়, রাইডিংয়ের সহজাত শিক্ষা। তো এখন এই মালদা বাইপাস ঢুকে দাঁড়াবো। ম্যাকডগ আলফার কভারগুলো খুলতে হবে 1, 2। আমার রাইনক্সের যে হেড গিয়ার আছে, হেলমেটের নিচে পড়ার হেড গিয়ারের লাইনার, অ্যাকচুয়ালি সেই লাইনারটা পড়তে হবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার হেলমেটের কাছে অসংখ্য পোকা আমার হেলমেটের উইন্ডশিল্ডকে একেবারে কালো করে দিয়েছে। তো সেটাকে পরিষ্কার করতে হবে। এই 3টে কাজ এখন এই মুহূর্তে দাঁড়াতে হবে। এই হচ্ছে ম্যাকডগ আলফা আমার। আবার দেখা হচ্ছে, কাজগুলো সেরে আবার এগোই। দেখা হচ্ছে খানিক পরে। অস্তরাগ দেখুন, অস্তরাগ লাইট দুরন্ত লাগছে, দুরন্ত, অসাধারণ। অস্তরাগটা অসাধারণ, এক কথায় অনবদ্য, এক কথায় অনবদ্য। এত সুন্দর অস্তরাগের রং অ্যাকচুয়ালি গতকাল দেখার সুযোগ হয়েছে। কাঞ্চনজঙ্ঘার গায়ে অস্তরাগ ছিল, কালকে দেখেছি সানসেট কাঞ্চনজঙ্ঘা। এটা একটা জীবনের দুরন্ত সংগ্রহ। কাঞ্চনজঙ্ঘায় সানরাইজ দেখা যায়, কিন্তু সানসেট দেখা কাঞ্চনজঙ্ঘায় আনডাউটেডলি এটা একটা অ্যাচিভমেন্ট, এবং আমি দেখানোর চেষ্টা করেছি। দুরন্ত, দারুণ অস্তরাগের দারুণ লাগছে। সামনে ম্যাকডগ আলফার লাইট, দুরন্ত অস্তরাগ। চলুন এগিয়ে যাই, দেখা হচ্ছে আমার সামনে। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। ফরাক্কায় হাজির। পার করলাম 441 কিলোমিটার একদম। ঘড়িতে এখন 5:56, 6টা বাজতে 4। এখন নর্মালি আমার বাড়ি ফরাক্কা থেকে 5 ঘন্টার দূরত্ব। এখন দেখতে হবে আজকে কি বলছে। নতুন যে ব্রিজ হচ্ছে ফরাক্কায় গঙ্গার ওপরে, ফরাক্কার পুরনো ব্রিজের পাশে, সেই নতুন ব্রিজের কাজ কিন্তু অনেকটা হয়ে গেছে, অনেকটা। আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। বহরমপুর বাইপাস আর ওই 68 কিলোমিটার। আমার যেটা মনে হচ্ছে জানেন, আমার এইটা 3rd রাইড উত্তরবঙ্গের, 3য় রাইড। প্রথম 2টো রাইড করেছি আমার স্টক হেডলাইটে, এবং 2টো রাইডেই রাত্রির হয়েছিল ফিরতে। এইবারই প্রথম আমি উত্তরবঙ্গ থেকে ফিরছি বা পাহাড় থেকে ফিরছি ম্যাকডগ আলফা তার আলোয়। যে লাইটটা একটু মানে খরচ সাপেক্ষ, লাইট ইটসেলফ একটু দামি, তারপরেও তার যে অ্যাক্সেসরিজ আছে সেগুলোরও দাম মন্দ নয়।
আমার একটা রিভিউ আছে ম্যাকডো গল্ফার, আপনি দেখে নিতে পারেন বা আপনারা দেখে নিতে পারেন। একটু হয়তো খরচ বেশি ম্যাকডো গল্ফার, কিন্তু আলোটা কিন্তু ভীষণ কনফিডেন্স জোগানোর মতো। আমি একদম দেখাতে পারছি নিশ্চয়ই আপনাদের। কলুর মোড় পেরিয়ে এক জায়গায় কফি খাই, দেখি সেই দোকানটা পাই কিনা, ইচ্ছা আছে কফি খাওয়ার। চলুন দেখা হচ্ছে আবার, সঙ্গে থাক। ঘড়িতে 7:15, 497 কিলোমিটার পথ পেরোলাম এখনো অবধি। তেল নিলাম, বিকেল থেকে তো চাটা খাওয়া হয়নি, ডালখোলায় খেয়েছি, লাঞ্চ খেয়ে একেবারে বেরিয়ে এসেছি টান টান। কোথাও দাঁড়ায়নি, শুধু একবার ওই মালদা বাইপাসে দাঁড়িয়ে এই মনটা চা চা করছে। তো কুলুর মোড়ের আগে, জঙ্গিপুর কুলুর মোড়ের আগে এই দোকানটায় মাঝে মধ্যে কফি খাই, এই পথ দিয়ে আসলে ফেরার পথে কফি খাই। তো আজকেও দাঁড়িয়ে গেলাম, আপনারা দেখতে পারেন এসে। তো এই বলে রাখলাম, আপনাদেরকে ঠিকানা দিয়ে রাখলাম, এবং কফিটাও খুব ভালো করে, খুব ভালো কফি করে। তো হচ্ছে কথা, অভিজ্ঞতা শেয়ার করতে করতে যাচ্ছি। যেটা বলবো সেটা হচ্ছে মারাত্মক রকম কম্প্রোমাইজড মাইলেজ। আমি যে হিসাব করে দেখলাম তাতে 20 যাচ্ছে, 20। আমার বাইক 30 চলতো, শুধুমাত্র প্রলিউব ইউজ করার পরে একদম আমি বলছি যে 10 কিলোমিটার করে মাইলেজ কমেছে। 30 কিলোমিটার যেত 1 লিটারে, সেখানে 1 লিটার এখন 20 কিলোমিটার যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, আমি বলছি। এই হচ্ছে পরিস্থিতি। আবার দেখা হচ্ছে খানিক পরে। 535 কিলোমিটার পার করলাম, ঘড়িতে একদম 8টা। বহরমপুর বাইপাসে এসে হাজির। কেটিএম এর উইকেস্ট লিঙ্কস অফ দ্য চেইন যদি বলি, 1, 2, 3 করে। প্রথম হচ্ছে লাইট, দ্বিতীয় হচ্ছে ট্যাঙ্ক, থার্ড হচ্ছে হর্ন। এই তিনটে হচ্ছে কেটিএম এর উইকেস্ট লিঙ্ক। আপনি যদি এটা বাদ দেন, আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এক কথায় অনবদ্য। কেটিএম সম্পর্কে দু একটা কথা না বললেই নয়, যেহেতু কেটিএম 390 অ্যাডভেঞ্চার নিচে রাইড করছি। সকাল 8:40 রাইড শুরু করেছি, প্রায় 12 ঘন্টা হবে খানিকক্ষণের মধ্যে। তো ফলে কয়েকটা কথা বলতেই হয়। প্রথম কথা হচ্ছে, এই বাইকটা ভারতবর্ষের সব টিরেনে সাকসেসফুলি চলেছে, এটা হচ্ছে প্রথম। এবং হচ্ছে যে উইদাউট এনি কমপ্লেন, সেই অর্থে বড় কোনো কমপ্লেন ছাড়া। সত্যি কথা বলতে প্রথম রাইডে বেরিয়ে আমি ইমপ্রেসড। মানে ইঞ্জিন নিয়ে কোনো কথা হবে না, পিক আপ নিয়ে কোনো কথা হবে না, পাওয়ার ডেলিভারি নিয়ে কোনো কথা হবে না, টর্ক নিয়ে কোনো কথা হবে না, ইঞ্জিন ব্রেকিং তুখোর, ব্রেক ঠিক আছে, ব্যালেন্স মারাত্মক। প্রথম পাহাড়ে রাইড করে আমি ফিদা হয়ে গেছি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে সাসপেনশন। ধরুন প্রায় 12 ঘন্টা হয়ে গেছে আমি চালিয়ে যাচ্ছি, খুব কয়েকটা জায়গায় আমি দাঁড়িয়েছি, কোথাও কোনো অনুভূতি নেই। আমি যে রাইড করছি টানা, কোনো অনুভূতি নেই, একদম একদম একদম। এই হচ্ছে সাসপেনশন। সিটটা শক্ত বলে, সিটটা হচ্ছে প্রচণ্ড সাপোর্টিভ, দুরন্ত সাপোর্ট করে সিটটা, ভাবাই যাবে না। এইটা হচ্ছে দেখেছি। এই মুহূর্তে কেটিএম আমাকে বলছে যে তুমি বসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, নাথিং লেস নাথিং মোর। একটুও কমিয়ে বলছি না, একটুও বাড়িয়ে বলছি না, অনবদ্য রাইডিং কোয়ালিটি। আর একটা কথা না বললেই নয়, প্রচণ্ড অ্যাটেনশন অ্যাট্রাক্ট করে কিন্তু এই কেটিএম 390 অ্যাডভেঞ্চার। আর আপনি যখন একেবারে রাইডিং গিয়ার সবগুলো পরে, রাইডিং অ্যাক্সেসরি, লাগেজ অ্যাক্সেসরি সব নিয়ে আপনি যখন রাইড করবেন, তখন আপনি যেখানেই দাঁড়াবেন গিয়ে একটা ছোট্টখাট্ট কিন্তু 2-4 জন, 5 জন, 6 জন কিন্তু আপনার কাছে আসবে, একদম আপনার সাথে কথা বলবে, আপনাকে বিভিন্ন কথা জিজ্ঞেস করবে। এটা কিন্তু হবেই। এই জায়গায় বহরমপুর বাইপাসের রাস্তাটা খুব খারাপ, 1 মাস আগেও দেখে গেছিলাম। মানে আপনি কেটিএম 390 অ্যাডভেঞ্চার নিয়ে বেরোলে, আপনি যখন পুরো একদম রাইডিংয়ের মোডে থাকবেন, আপনি নিজে কিন্তু জানতেই পারবেন না যে আপনি কতটা অ্যাটেনশন নিয়ে রয়েছেন, কতটা অ্যাটেনশন আপনি অলরেডি গ্র্যাব করে আছেন। এটা কিন্তু ঘটনা। তো এই অভিজ্ঞতা শেয়ার করতে করতে এগিয়ে যাওয়া। বহরমপুর পেরিয়ে
বহরমপুর পেরিয়ে ভাবতা, যেখানে সিঙ্গেল লেন ছিল ডাবল লেনের কাজ হচ্ছে, মানে অসম্ভব জ্যাম। অ্যাকচুয়ালি এই রাস্তায় 3 জায়গায় সিঙ্গেল লেন ছিল, সেই 3 জায়গাতেই ডাবল লেনের কাজ শুরু হয়েছে। একটা হচ্ছে ভাবতা, একটা হচ্ছে বেলডাঙা, আর একটা হচ্ছে নদীয়ার দেবগ্রাম। আজকে বেলডাঙাতেও অসম্ভব জ্যাম, অন্তত 2 কিলোমিটার লম্বা লাইন বেলডাঙার আগে থেকে। যেহেতু এখানে দেখুন সিঙ্গেল লেন হয়ে আছে, একদম একটা একটা করে গাড়ি পাস করছে, সেই জন্য লম্বা জ্যাম রাস্তায়। 663 কিলোমিটার পার করলাম, 13 ঘন্টা 50 মিনিটের মাথায় চলছি। আমার গলা শুনে বুঝতে পারছেন নিশ্চয়ই, ক্লান্তিহীন। গলায় কিন্তু কোনো ক্লান্তি খুঁজে পাবেন না, বা লিটারালি আমিও কিন্তু ক্লান্তিহীন আপনাদের সাথে নিয়ে আজকে সকাল থেকে এই মুহূর্ত অবধি আমি ক্লান্তিহীন। এর পেছনে 2টো কারণ। এক হচ্ছে গতকাল যেভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখেছি সারাদিন ধরে প্রাণ ভরে, সেটা হচ্ছে একেবারে অক্সিজেনের মতো কাজ করেছে। আর 2 নম্বর KTM 390 অ্যাডভেঞ্চার। ক্লান্তিহীন, নিজেও ক্লান্তিহীন এবং আরোহীকেও কোনোভাবেই ক্লান্তি যাতে মুড়ো না ফেলতে পারে তার জন্য খেয়াল রাখে। অদ্ভুত ব্যাপার। আর প্রকৃতিপ্রেমীদের জন্য বলবো যে ট্রেনের টিকিটের অপেক্ষায় না থেকে আপনার যা বাইক থাকে সেটা নিয়েই বেরিয়ে পড়ুন, ধীরে সুস্থে চলে আসুন উত্তরবঙ্গে। রাস্তা এখন অনেক ভালো, উত্তরবঙ্গ যাতায়াত এখন অনেক বেশি সহজসাধ্য। এইটা হচ্ছে অভিজ্ঞতা শেয়ার করতে করতে এগিয়ে যাওয়া। একদম রানাঘাট পেরিয়ে এলাম। শেষ করব ভ্লগটা জাগুলির কাছে, সেই ফ্লিপকার্ট ফ্যাসিলিটির উল্টো দিকে যে টোল প্লাজা, সেই টোল প্লাজায় দেখা করব আপনাদের সাথে আজকের শেষবারের মতো। বলবো অনেকক্ষণ ধরে ভাবছিলাম। দেখুন এইটা হচ্ছে স্টক লাইট। এবার দেখুন আমি ম্যাকডগ আলফা জ্বালালে কি পার্থক্য হয়। এই হচ্ছে ম্যাকডগ আলফার আলো। খুলছি না, বেশ ঠান্ডা, সেই কারণে হেলমেটটা আর খুলছি না। হেলমেট পরেই বিদায় জানাবো। 14 ঘন্টা 15 মিনিট 688 কিলোমিটার, এই হচ্ছে এখনো অবধি অবস্থা। এইখান থেকে আমার বাড়ি 10 কিলোমিটার, আমার যেতে আর 15 মিনিট লাগবে। ফলে পুরো হিসাবটা আপনারা করতে পারবেন। আমি এখানে দাঁড়িয়ে ব্লগটা শেষ করছি। এটা একটা প্রমিনেন্ট জায়গা, সেই কারণেই ব্লগটা শেষ করছি। আমি একদম এই রাস্তার শেষ যে টোল প্লাজা, সেই টোল প্লাজা পেরিয়ে দাঁড়িয়ে আছি একদম। তো শেষ করব এই বলে যে এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয় দেখে কাঁচরাপাড়ায় ফেরা সম্ভব টানা রাইড করে। এই খবরটা আপনাদেরকে দিতে চাই, আর বলতে চাই এখন উত্তরবঙ্গ যাতায়াত অনেক বেশি সহজসাধ্য। ট্রেনের টিকিটের অপেক্ষায় বা প্লেনের টিকিটের অপেক্ষায় থাকার দরকার নেই। কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয় দেখে বাইক চালিয়ে কাঁচরাপাড়ায় ফেরা সম্ভব। একদম এই বার্তাটাই আপনাদের কাছে থাকলো আজকের বার্তা হিসেবে। আশা করব আপনাদের ব্লগটা ভালো লেগেছে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। শেষ করার আগে আবার বলবো, প্রকৃতি যেমন অক্সিজেন যোগায়, তেমনি যোগ্য সঙ্গত করার যদি কেউ থাকে তাহলে কিন্তু জার্নি অনেক বেশি কমফোর্টেবল হয়ে ওঠে। আমার এই KTM অ্যাডভেঞ্চার শুধু যোগ্য সঙ্গত করেছে তাই নয়, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমাকে নিয়ে এসছে চালিয়ে। একদম নতুন ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ট্রিপে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।